রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেলেন। খবর রটেছে যে তিনি ভারত সফরকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। কোনো তথ্যসূত্র ছাড়াই এই তথ্য প্রচারের লাভ ক্ষতি কার সেটা নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজন দেখি না, কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা নিয়ে তো আলোচনা হতেই পারে, কি বলেন? চলুন একেবারে পরিষ্কার জায়গা থেকে শুরু করি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদ্য সমাপ্ত ৪৮ ঘন্টার ভারত সফরের সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয়নি। এ বিষয়ে কোনো প্রমাণ নেই, কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নেই, এমনকি ভারত বা রাশিয়ার সরকারি পর্যায় থেকেও ইঙ্গিত মাত্রও পাওয়া যায়নি। যা হয়েছে তা মূলত কিছু অনুমান ভিত্তিক খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন এবং কিছু মিডিয়ার দায়িত্ব জ্ঞানহীন অতিরঞ্জন। এই গুজব শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টার বদলে উল্টো তাকে আরো জটিল বাস্তবতার মুখে ফেলছে বলে আমি বিশ্বাস করি। পুতিনের এই সফর ছিল একেবারেই উচ্চ মাত্রার কৌশলগত এবং রাষ্ট্রীয় সফর। এর প্রতিটি মিনিট ছিল আগাম নির্ধারিত। নিরাপত্তা বলয় ছিল বহুস্তর বিশিষ্ট, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা শিল্প, খনিজ সম্পদ, বাণিজ্য এবং বহুমাত্রিক ভূ রাজনীতি। বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল। কারণ একদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতকে চাপ দিচ্ছে, অন্যদিকে চীন নিজেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক জ্বালানি সম্পর্কে বাঁধা। এমনকি যুক্তরাষ্ট্র যে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে সেটা পুতিন নিজেই বলেছেন। এই সফরে পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনে তখন ভারত তেল কিনলে কেন শাস্তির মুখে পড়বে? যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে। তাদের যুক্তি, ইউক্রেন যুদ্ধে সেই অর্থ ব্যবহার হচ্ছে। পুতিনের বক্তব্য ছিল স্পষ্ট, দিল্লির সঙ্গে রাশিয়ার জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে। অর্থাৎ এই সফরের কেন্দ্রে ছিল শক্তি রাজনীতি, যুদ্ধ অর্থনীতি আর বহু মেরু বিশ্ব ব্যবস্থা নির্মাণের হিসাব। পাশাপাশি রাশিয়া আবারও তুলে ধরেছে তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কথা। ৬টি ইউনিটের মধ্যে ২টি চালু, ৪টি নির্মাণাধীন। ছোট মডুলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক কেন্দ্র, চিকিৎসা ও কৃষিতে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতার ঘোষণাও এসেছে এই সফর থেকে। এর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত ভারত রাশিয়ার একটি অর্থনৈতিক কর্মসূচির ঘোষণা, যেখানে জাহাজ নির্মাণ, বেসামরিক পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ সফরের প্রতিটি স্তরই ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের কৌশলগত স্বার্থ নির্ভর। এই সফরে কোনো মেগা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা না এলেও বাস্তবতা হলো রাশিয়ার শীর্ষ সমরাস্ত্র কোম্পানির সিইও, S-57 যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান, S-400 এবং S-500 সংশ্লিষ্ট কর্মকর্তারা পুতিনের সফর সঙ্গী ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলাদাভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এসব ইঙ্গিত দেয় বড় অস্ত্র চুক্তি আলোচনা পর্দার আড়ালেই এগোচ্ছে। ভারত হয়তো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু চাণক্য নীতি অনুযায়ী এগোচ্ছে। ভারতের সামরিক বাস্তবতায় রাশিয়ার গুরুত্ব এখনো বিশাল। ভারতের ব্যবহৃত যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স, রাইফেলস, মিসাইলের বড় অংশই রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল। ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যৌথ উদ্যোগে তৈরি হয়ে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ অস্ত্র ব্যবস্থার তালিকায় জায়গা করে নিয়েছে। S-400 বাস্তব যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে। এর মানে S-500 নিয়ে ভারত রাশিয়া সম্পর্ক শুধু কাগুজে কূটনীতি নয়, এটা সরাসরি যুদ্ধ সক্ষমতার সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গ মূল আলোচনায় ছিল না, এটা নিশ্চিত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটাও আমরা জানি। এই প্রসঙ্গটি যে গুরুত্বপূর্ণ সেটা কখনোই অস্বীকার করছি না। ভারত এবং রাশিয়া দুই দেশই সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি হয়নি সেটা কোনো পক্ষ বলেনি। কূটনৈতিকভাবে এটা স্বাভাবিক, কারণ শেখ হাসিনা এখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই। ফলে তাকে দিয়ে পুতিনের মতো রাষ্ট্রনায়কের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার এবং সেটা
ভারতের মাটিতে এটা প্রশ্নই ওঠে না। এখানেই আসল বিষয়টি পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত মুখ। বাংলাদেশে এ যাবৎকালে অন্যান্য শাসকদের তুলনায় তার সময়ে আন্তর্জাতিক নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ ছিল অনেক গুণ বেশি বিস্তৃত এবং সক্রিয়। ব্যক্তিগত লেভেলে এবং সরকারি পর্যায়ে এই যোগাযোগ অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি পারস্পরিক স্বার্থ নির্ভর। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গায় শেখ হাসিনা সরাসরি যোগাযোগের চ্যানেল ছিল। কিন্তু ক্ষমতা হারানোর পর তার রাজনৈতিক বাস্তবতা একেবারেই বদলে গেছে। এখন তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে কথা বলবেন, একটি ছবি কোথায় ছাপা হবে, সবকিছুর ভূরাজনৈতিক মূল্য আছে। এক পক্ষের সঙ্গে দেখা করলে অন্য পক্ষ অসন্তুষ্ট হবে কিনা সেটাই এখন তার সবচেয়ে বড় বিবেচনা বা হিসেবের বিষয়। এই কারণে শেখ হাসিনা যদি সত্যি সত্যি পুতিনের সঙ্গে দেখা করতেন তাহলে সেটি গোপন রাখা প্রায় অসম্ভব হতো। ভারত, রাশিয়া, পশ্চিমা গোয়েন্দা সংস্থা, মিডিয়া সব জায়গা থেকেই তার প্রতিফলন পাওয়া যেত। অথচ বাস্তবে তা হয়নি। বরং দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষ থেকেই এই বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে বাস্তবে এমন কোনো সাক্ষাতের ঘটনা ঘটেনি। বর্তমান রাজনৈতিক অসময়ে শেখ হাসিনাও জানেন যে কোনো একতরফা বার্তা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে এই সফরকে ঘিরে যে আঞ্চলিক উদ্বেগ তৈরি হয়েছে সেটা আসলে শেখ হাসিনা নয়, তুরস্ক, পাকিস্তান এবং আংশিকভাবে বাংলাদেশের সামরিক ভারসাম্যকে ঘিরে। ভারতের ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশকে এমন কিছু অস্ত্র সরবরাহ করছে যার তাৎক্ষণিক নিরাপত্তা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। তুরস্ক ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন দেয়, আবার নিজে রাশিয়া থেকে অস্ত্র কেনে। এই দ্বিচারিতায় দিল্লি এবং মস্কো উভয় পক্ষকেই তুরস্কের ব্যাপারে সন্দিহান করে তুলেছে। এই বাস্তবতায় ভারত রাশিয়ার নতুন সামরিক সমঝোতা তুরস্ক এবং পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শেখ হাসিনার সঙ্গে কোনো কাল্পনিক সাক্ষাৎকার আসলে এখানে কোনো মাইনে রাখে না। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, রাশিয়া যেমন কুদানকুলামে ভারতের পারমাণবিক প্রকল্প চালাচ্ছে, ঠিক এমনই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় চলছে। সরকার বদলালেও এই চুক্তি বাতিল করা সহজ নয়, বাতিল করা হয়নি, বরং বড় অঙ্কের জরিমানার প্রশ্ন আছে, প্রযুক্তিগত নির্ভরতা আছে, কূটনৈতিক দায়বদ্ধতা আছে বাংলাদেশ সরকারের। অর্থাৎ বাংলাদেশ রাশিয়া সম্পর্ক এখনো পর্যন্ত প্রকল্প নির্ভর বাস্তবতায় আটকে আছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে সেটি সরে গেছে। সব মিলিয়ে আসল ছবিটা খুব পরিষ্কার। পুতিনের ভারত সফর ছিল শক্তি, অস্ত্র, জ্বালানি এবং বিশ্ব ব্যবস্থার পুনর্বিন্যাসের সফর। সেখানে শেখ হাসিনার কোনো ভূমিকা ছিল না, থাকার সুযোগও ছিল না। তার সঙ্গে পুতিনের কোনো সাক্ষাৎ হয়নি এবং বাস্তব কূটনীতি বিচার করলে এমন সাক্ষাৎ হওয়ার প্রশ্নই ওঠে না। গুজবটি রাজনৈতিকভাবে যতটা চটকদার, বাস্তবে ততটা ফাঁপা, এবং এমন হতে পারে শেখ হাসিনার শত্রুরা এটি রটিয়েছে, হতে পারে তো, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই গুজব রটিয়ে কার লাভ হয়েছে? শেখ হাসিনার নয়, এটা আমি নিশ্চিত। কারণ এই ধরনের খবর তাকে আন্তর্জাতিক ক্ষমতার ছায়ায় দাঁড় করিয়ে এমন একটি বার্তা দেয় যা তাকে ঘিরে থাকা সব পক্ষের জন্য অস্বস্তিকর। তার বর্তমান অবস্থানের সবচেয়ে যুক্তিযুক্ত পথ হলো নীরব কূটনীতি, অতিরিক্ত প্রকাশ্যতা নয়, খুবই নীরবে এবং শক্তিশালী ভাবে কাজ করে যাওয়া। আর ঠিক সেটাই আসলে তিনি করছেন। এই কথিত সাক্ষাৎকার নিয়ে তার পক্ষ থেকে কোথাও কোনো শব্দ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। তার মানে কি? শেষ কথাটা কি? শেষ কথাটা হলো, রাষ্ট্রীয় সফর, উচ্চমাত্রার নিরাপত্তা, সামরিক এবং জ্বালানি চুক্তির ভেতর লুকিয়ে থাকা কোনো গোপন রাজনৈতিক নাটকের কল্পনা করা যতটা সহজ, বাস্তবে সেটা ততটাই অবাস্তব। পুতিন এবং শেখ হাসিনার সাক্ষাৎ হয়নি। এই সরল সত্যটা যত দ্রুত সবাই মেনে নেবে ততই গুজবের বাজার ঠান্ডা হবে আর বাস্তব রাজনীতির হিসাবটা পরিষ্কার থাকবে। আমার মনে হয় আমার কথা আমি বলেছি, এবং এখন বাকিটুকু বিশ্বাস অবিশ্বাস আপনাদের। এবং আমি আরেকটা কথা দিয়ে শেষ করি, এই সাক্ষাৎকার থেকে শেখ হাসিনার প্রাপ্তি কিছু নেই, হারানো ছাড়া। সুতরাং এই সাক্ষাৎকার হয়নি। সম্মানিত দর্শক, দিল্লি এবং ওয়াশিংটনের পরপর কয়েক দফা গোপন আলোচনার পরেই, বৈঠকের পরই ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক উচ্চপদস্থ কর্মকর্তা, মার্কিন বিশেষ দূত। তাই প্রশ্ন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ,
ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের কৌশল এবং ইউনূস সরকারের উপর বাড়তে থাকা চাপ, সবকিছুর পেছনে কি চমক লুকিয়ে আছে? প্রিয় দর্শক, যে কথাগুলো বললাম তা হলো এই সময়ে এই অঞ্চলের, স্পষ্ট করে যদি বলি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একগুচ্ছ বড় ঘটনা ঘটতে চলেছে, যার কেন্দ্রস্থলে রয়েছে বাংলাদেশ। এই তথ্যগুলো বা ঘটনাগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের কূটনৈতিক মুভমেন্ট শুরু হয়ে গেছে। প্রথমেই আসি দিল্লি ও ওয়াশিংটনের আলোচনায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত 2 সপ্তাহে অন্তত 3 দফা উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। এসব আলোচনায় ভারত তার অবস্থান খুব স্পষ্ট করেছে। দিল্লি চায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সেটআপ যেটা ভারতকে অস্বস্তিতে ফেলবে না, আর ওয়াশিংটন চায় আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং একটি ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। এখানে পরিষ্কার করে একটা কথা বলি, বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ এখন ঢাকায় নয়, এটা আসলে নির্ধারিত হচ্ছে দিল্লি এবং ওয়াশিংটনের কূটনৈতিক আলোচনার টেবিলে। কেন এই কথা বললাম? আমার ধারণা, ভারত ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যে বৈঠকগুলোর কথা বললাম, এই বৈঠকগুলো কোনো সাধারণ কূটনৈতিক আলোচনা নয়। এটা বাংলাদেশকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে গড়ে ওঠা নীতি সমন্বয়ের প্রমাণ দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই আলোচনা বা নীতি সমন্বয়ের ফলাফল খুব দ্রুতই আমাদের সামনে আসছে। ওয়াশিংটন একজন উচ্চপদস্থ দূতকে ঢাকায় পাঠাচ্ছে, যেটা শুরুতেই বললাম। এই দূত, যিনি স্টেট ডিপার্টমেন্টের এমন এক কর্মকর্তা, সাধারণত কোনো সংকটময় দেশ অথবা নির্বাচন পূর্ব উত্তেজনাপূর্ণ কোনো অঞ্চলে বিশেষ মিশনে তাকে পাঠানো হয়। গুরুত্বটা বুঝতেই পারছেন। তাহলে এটা বাংলাদেশের জন্য কি নির্দেশ করছে, আমরা কি বুঝবো? আমি যেটুকু বুঝেছি, প্রথমত ওয়াশিংটন ও দিল্লি ঠিক করেছে এবার বাংলাদেশের নির্বাচনে তারা সক্রিয় ভূমিকায় থাকবে, ওয়াশিংটন এবং দিল্লি। দ্বিতীয়ত, ইউনূস সরকারের উপর কূটনৈতিক চাপ এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে গেছে বা যাচ্ছে। এবং তৃতীয় বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, কে তাতে অংশ নেবে, কারা মাঠে থাকবে, তা নির্ধারণে ভারত আগের মতো একক প্রভাব রাখবে না, সিদ্ধান্ত হবে যৌথভাবে। দর্শক বুঝতে পারছেন? মানে আমেরিকাও এখানে সম্পৃক্ত থাকবে। প্রশ্ন করতেই পারেন, মার্কিন বিশেষ দূত তাহলে ঢাকায় এসে কি করবেন? রাজনৈতিক এবং বিশ্লেষক সূত্রগুলো বলছে, বিশেষ দূত 3টি বিষয়ে ফোকাস করবেন প্রধানত। 1, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। 2, ভারত মার্কিন সমন্বয়ে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠনের রোডম্যাপ খোঁজা। অবশ্যই সেখানে ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমেরিকার শর্ত পূরণ বা পরিপালন, এই বিষয়টি মাথায় রাখবেন। 3, ইউনূস সরকারের উপর নির্দিষ্ট কিছু নীতিগত চাপ বাড়ানো। ইউনূস সরকারকে বুঝিয়ে দেওয়া, সময় বদলেছে, তাই খেলার নিয়মও বদলাচ্ছে। বিষয়গুলো কঠিন এবং জটিল মনে হতে পারে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ভারত ও আমেরিকার অবস্থান এখন আগের মতো মুখোমুখি নয়, যেটা কিছুদিন আগেও বিশ্বাস করা কঠিন ছিল। এখন দিল্লি বুঝে গেছে ওয়াশিংটন দক্ষিণ এশিয়ায় ভারতকেই কি প্লেয়ার, মানে মূল খেলোয়াড় ধরে এগোচ্ছে। তারা এটাও বুঝেছে, মানে ভারত এটাও বুঝেছে, আমেরিকাকে পুরোপুরি পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় নিজেদের খুব বেশি মেলে ধরা সম্ভব নয়। তাই নতুন সমীকরণ হলো, দুজনেই অর্থাৎ দুই দেশই, মানে ভারত এবং আমেরিকা,
নিজেদের সুবিধা অনুযায়ী বাংলাদেশে এক ধরনের যৌথ চাপ প্রয়োগ করবে। এখানে বাংলাদেশের জন্য বার্তাটা কি? আসলে বার্তাটা হলো, মার্কিন দূত ঢাকায় এসে ইউনূস সরকারকে সরাসরি দুটি কঠিন বার্তা দেবেন বলে জানা যাচ্ছে। এক, এই নির্বাচন ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্যও ঠিক ততটাই তাৎপর্যপূর্ণ। দুই, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন দুই দেশের মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ নিরাপত্তা কৌশলেরই অংশ। তাই এ থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নেই কোনো দেশেরই। এসব কথার মানে কি এমন দাঁড়াচ্ছে না ঢাকার অর্থাৎ ইউনূস সরকারের এখন আর আগের মতো স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে না বা সুযোগ সীমিত হয়ে আসছে? বিষয়টা আরো সহজ করে বলি, এখন থেকে দিল্লি তার স্বার্থ দেখবে এবং ওয়াশিংটন তার নীতি দেখবে, যেখানে স্বার্থটাও গুরুত্বপূর্ণ। এখন এই দুই শক্তির অভূতপূর্ব সমন্বয়ের মাঝে দাঁড়িয়ে ইউনূস সরকার কি কৌশল নেয় সেটাই দেখার বিষয়। সামগ্রিক প্রেক্ষাপটে একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা হলো, এতে কি নির্বাচন পেছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে? জবাবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভবত এবং খুব সম্ভব। কারণ সব দলের অংশগ্রহণ, রাজনৈতিক সমঝোতা এগুলো রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়। আর এই সমঝোতার জন্যই এই বিশেষ দূত মার্কিন দূতকে ঢাকায় পাঠানো হচ্ছে। শেষ কথাটা বলতে চাই এভাবে, এবার যে নির্বাচন হবে সেটা শুধু বাংলাদেশের নির্বাচন নয়, এটা আসলে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ক্ষমতার লড়াই হয়ে উঠেছে। এটাকে ভারত আমেরিকার সম্পর্কের পরীক্ষা হিসেবেও আপনি দেখতে পারেন এবং ইউনূস সরকারের জন্য অবশ্যই এটি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শেষ করার আগে বলতে চাই, দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির লড়াইয়ে বাংলাদেশ না চাইলেও এখন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মোদি পুতিন জোট, ট্রাম্পের নীতি বদল এবং দিল্লি ওয়াশিংটনের সমন্বয় সব মিলিয়ে বাংলাদেশের উপর নজিরবিহীন চাপ তৈরি হতে যাচ্ছে। ইউনূস সরকার কিভাবে সামলাবে এই চাপ, এটাই এখন বড় প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে ঢাকায় আসা মার্কিন দূতের কাছেই অথবা ভারত মার্কিন কূটনৈতিক টেবিলেই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।